চেষ্টা করলাম হাসিনার সঙ্গে কারো চেহারা মিলে কিনা। 16,555 জন খুন হয়েছে 19 সালের জানুয়ারি থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত 5 বছরে। পুলিশ যদি বলতো ওরা গুলি করো, পুলিশ গুলি করতো। এই জন্য তারা পাওয়ারফুল ছিল, এই জন্য তারা ক্ষতি করছে। দেখেন আমি একটা কথা বলি, একটা মুসলমান যখন মৃত্যু হয় না, তখন আমরা কিন্তু ওনার সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল, উনি কেমন লোক ছিলেন, সেটার বাইরেও আমরা কিন্তু ইন্না লিল্লাহটা পড়ি। এখন যদি বিধর্মী হয়, যদি সে ঘোষিত বিধর্মী হয়, সে নিজে যদি আত্মস্বীকৃত বিধর্মী হয়, সেক্ষেত্রে হয়তো আমরা পড়ি না। আমি একটু ধর্মীয় দিক, আমাদের দেশে যে সামাজিক দিকগুলো না, এগুলো অনেকটাই কিন্তু এই ধরনের ধর্ম দ্বারা প্রভাবিত। আমি অনেক দেখেছি গ্রামের বাড়িতে ঝগড়া চলছে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে, তারপর পাশের বাড়ির লোকটা মারা গেছে, এই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছে ওখানে ওই মরা বাড়িতে, যে ওই বাড়িতে তো রান্না বান্না হবে না, আমরা এখানে খাবারগুলি দিই। এটা হলো আমাদের একটা মানে এই দেশের মানুষের একটা কালচার। আমরা এটা আমি নিজে অনেক দেখেছি এরকম। জানাজা পড়াতে সবাই যাচ্ছে, গ্রামের লোক যাচ্ছে, কার সঙ্গে ঝগড়া ছিল না ছিল এটা নিয়ে কোনো আলোচনা করে না। এবং জানাজার সময় তার ওয়ারিশ দাঁড়িয়ে বলে ওনাকে যদি কেউ যদি কোনো রকম ক্ষোভ থাকে তাহলে ক্ষমা করে দেন অথবা আমাকে বলেন, এগুলি বলে। কিন্তু তো এখানে শেষ হয়ে যাওয়া উচিত, এখানে শেষ হয়ে যাওয়া উচিত। এখন যদি বলে কেউ যে না উনি তো আইনগতভাবেই অপরাধী, হ্যাঁ আইনের তো প্রতি রহমান নিজামী অপরাধী, কোর্ট রায় দিয়েছে তো ভাই, সুপ্রিম কোর্ট রায়, সব কোর্ট রায় দিয়েছে, আপিল হয়েছে, সেখানেও রায় হয়েছে। এখন যেহেতু রায় হয়েছে অপরাধী, তার কি কবর হবে না, তার জানাজা হবে না? হবে তো। রায় যখন দিয়েছে ওই রায়ের পরে ওনার জীবন অবসান হয়েছে, সেটা সত্য মিথ্যা ভুল ভাল এটা অন্য ব্যাপার। এরশাদ শিকদারের যখন নাকি ফাঁসি হয়, যারা এরশাদ শিকদারের সন্তান তারা কি খুশি হয়েছে? খুশি হয় নাই। তাই বলে কি ফাঁসি হয় নাই? ফাঁসি হয়েছে। তারপর তার জানাজা হয় নাই? হয়েছে। কবরও হয়েছে, কবরও হয়েছে। তাই বলে এরশাদ শিকদারের যে কৃতকর্ম সেগুলিকে সব পূর্ণ হয়ে গেছে? পূর্ণ হয় নাই। সবগুলিকে এইভাবে নিত, সবগুলিকে একসঙ্গে মিশিয়ে ফেলানোটা, এটা হলো কি জানেন, যাদের কাছে ইস্যু খুব কম, যাদের কাছে রাজনীতি খুব কম, তারা এইগুলি নিয়ে সবসময় নাড়াচাড়া করে এক ধরনের সুবিধা নিতে। দেখেন আজকে যে এনভায়রনমেন্ট, আগামী 10 বছর পরে এই এনভায়রনমেন্ট থাকবে না। 10 বছর পরে মানুষ অন্য কথা বলবে, তখন কিন্তু এগুলি আর কোনো বেল পাবে না, তখন হয়তো এই আলোচনাগুলো করতে পারবে। এখনই তারা এগুলো করতেছে, কারণ এখন তাদের কাছে আর কোনো ইস্যু নাই। এইগুলো কোনো আমার কাছে ইস্যুই মনে হয়। আমি পার্সোনালি মনে করি, এটা অনেক কিছু মনে করতে পারে ভাই, আমার কাছে মনে হলো যে এইটা এই রীতিটা কি, মানে আগের সংসদের অধিবেশন এবং এই সংসদের অধিবেশন এর মাঝখানে যে লোকগুলি মারা গেছেন তাদের ব্যাপারে সংসদ একটা শোক প্রস্তাব নেয়। এটা কিন্তু 20 বছর আগেরটা কিন্তু নেয় না। আগের অধিবেশন এবং এই অধিবেশন এর মাঝের যে সময়টুকু, সাম্প্রতিক সময়গুলো, এই সময়ে না যদি একটা বড় গ্যাপ হয় হতে পারে, এই সময়ে যারা মারা গেছেন এবং যারা নাকি সোসাইটিতে যাদেরকে লোকে চেনে, যারা সোসাইটিতে ম্যাটার করতেন এবং যাদেরকে এই সংসদ অথবা প্রাথমিকভাবে তারা ভালো মনে করেন, সংসদীয় দলগুলি মনে করেন, তাদের ব্যাপারে একটা নেওয়া হয়। মতিউর রহমান নিজামী এবং ওনাদের ব্যাপারে দেলোয়ার হোসেন সাঈদী এটা যেটা নেওয়া হয়েছে, এখানে একটু ব্যতিক্রমী ছিল। এর ব্যতিক্রমীটা হওয়ার কারণ হলো ওখানে যে প্রধান যে বিরোধী দল তাদের প্রতিনিধিরা, সেই হিসেবে তাদের একটা প্রস্তাব ছিল। আমার কিন্তু কোনো আপত্তি নেই এতে। ওইটা যদি নিজামীর ব্যাপারে হোক, দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে হোক, যদি শোক প্রস্তাব দেয় তাহলে কি হলো? আমি কি তাদের কি বলে পাইলাম? এটা প্রস্তাব একটা শোকই তো রে ভাই, লোকটা ভালো চেয়েছে, ওই লোকটা আমাদেরকে কোনো কিছু ভালো ছিল না। আল্লাহর বিচার হবে, আইনের বিচার হবে, মানুষের বিচারও হবে। আপনি পৃথিবীতে রাজনীতিবিদ হিসেবে আপনি বলছেন যে তাদের আমার কথা শুনেন, আপনি পৃথিবীতে ভাই এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, আপনি পৃথিবীতে এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার মধ্যে কোনো দোষ নাই। আবার এমন একটা খুঁজে বের করতে পারবেন না যার মধ্যে কোনো ভালো নাই। ভালো মন্দ মিলেই মানুষ। একটা মানুষের যখন মরে যায়, যখন তার জীবন অবসান হয়ে যায়, তখন তাকে নিয়ে মাঠ গরম করার মতো এত জ্বালানি আমাদের কেমন করে আসে, এইটাই আমি বুঝি না। জঘন্য কালচার, এবং এই জঘন্য কালচারটা আওয়ামী লীগই আগে শুরু করেছে। ভাষায় যে বিচারহীনতা, সিনথেসিস, এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন, এটা মাহফুজ আলমের ব্যাপার। ওনার মেধা, ওনার রুচি, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার চিন্তা, ওনার লেখাপড়া, এগুলোর উপর ভিত্তি করে উনি এই কাজটা করছেন। উনি তো আরো অনেক কাজই করছেন, কোনোটা প্রশংসিত হয়েছে, কোনোটা সমালোচিত হয়েছে। আপনি এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে ওনাকে বিচার করবেন যে উনি যেগুলো বলেছেন তার মানে কি, ওনার যে অবয়বটা আপনার সামনে আসে আপনি ওটা মাথার মধ্যে রাখবেন যে উনি তার মধ্যে এটা যোগ করছে, ওকে ফাইন, তাহলে এটা পজিটিভ অথবা এটা নেগেটিভ হলো।
বাট উনি যেটা বলেছেন আমি এটাকে সমর্থন করি না। জি জি অন্য একটি প্রসঙ্গে আসে। অধ্যাপক আনু মোহাম্মদ, আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি সেটি নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে দাসত্বের চুক্তি এবং ট্রাম্পের আদেশপত্র বলে অভিহিত করেছেন এটিকে। চুক্তিতে নাকি এমন শর্ত আছে যেখানে মার্কিন পণ্যের মান নিয়ে বাংলাদেশ কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমন কথাও আছে, এবং শুল্কও নেওয়া যাবে না। এই চুক্তিতে এমন কিছু থাকা না থাকার বিষয়টি জনগণের কাছে যে স্পষ্ট করতে হবে, সেটির দায়িত্ব আসলে কার? এই দায়িত্বটিকে সরকারের উপর এই দায়িত্বটা সবার, আনু মোহাম্মদেরও দায়িত্ব, আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব, যারা এই চুক্তিটা পড়েছেন তাদের সবার দায়িত্ব। কিন্তু সবচেয়ে প্রথম দায়িত্ব হলো এই দেশের রাষ্ট্র সরকারের, বিরোধী দলের, সংসদের, এদের হলো প্রথম দায়িত্ব। কারণ এরা হলো গিয়ে আমি একটা মনে করলাম চুক্তিটা খারাপ, তা আমি কি এটা বাতিল করতে পারবো? আমার সেই সংসদের আছে, এটা সরকারের আছে, তারা এটা নিয়ে আলোচনা করবে, ভালো না হলে তারা বাতিল করবে। কারণ তাদের উপরে তো আমরা ভরসা করতেছি যে আমাদের ভালো মন্দ ওনারা দেখবেন। এখন ওনারা যদি মনে করেন যে চুক্তিটা খারাপ তাহলে বাতিল করবেন, যদি মনে করেন চুক্তিটা ভালো তাহলে বাস্তবায়ন করবেন। কিন্তু ওনারা বিস্ময়করভাবে ওনারা চুপ করে আছেন। এই যে চুপ করে থাকাটা, এটা হলো সন্দেহজনক, আপত্তিকর। মানে আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়। কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, তারা কিচ্ছু বলে না, এটা চুপ করে বসে বসে। এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অধ্যাপক আনু মোহাম্মদ আরেকটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে মার্কিন আদালত নিজেই ট্রাম্পের এই বিশেষ শুল্ক কাঠামোকে অবৈধ ঘোষণা করেছে। যদি মার্কিন আদালতই এটা অবৈধ হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, কেন এখন এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারছেন না বা আইনি রাস্তা খুঁজছেন না, সেই প্রশ্নটি আমি বলি আপনাকে জিনিসটা। মার্কিন সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা হলো যে উনি যে 35% আমাদের উপর ট্যাক্স করেছিলেন, দিয়েছেন, মার্কিন সুপ্রিম কোর্ট বলছে যে এই ট্যাক্সটা উনি প্রেসিডেন্ট এটা দিতে পারেন না। এটা হলো ওই প্রসঙ্গে বলছেন। কাজে আমাদের উপর অত পার্সেন্ট ট্যাক্স হবে, এই যে জুজুর ভয় দেখিয়ে একটা চুক্তিকে সিগনেচার করা যে আমাদের ট্যাক্স অত হবে, ওখান থেকে এই চুক্তিটা করেছি বলে এখন এটা কমে 19% আসছে, এই যে জুজুর ভয়টা, এইটা হলো গিয়ে আপনার অপ্রয়োজনীয়। এটার কোনো ভিত্তি নাই। আসলে উনি পারেনি এটা করতে, ওটা অটোমেটিকই কমে যেত। সেটা ব্যাপার হলো গিয়ে এইটা বলে আমি যেভাবে বুঝি আর কি, এই জুজুর ভয়টা এই সরকারকে দেখানো হয়েছে এবং দেখিয়ে তারা এই কাজটা করছে। এবং আমি এখন মোটামুটি আমার কাছে দৃঢ় বিশ্বাস যে এই চুক্তি করার আগে খলিলুর রহমান সাহেব এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে কথা বলছে এবং তাদের কাছ থেকে সম্মতি নিচ্ছে, এটা আমার ধারণা। কারণ তারা কেউ কিছু বলে না কেন, না বিএনপি, না জামাত, না এনসিপি, এবং তিনি সেটা বলেছেন, উনি সেটা দাবি করেছেন। উনি দাবি করেছেন মিনমিন করে, একটু শফিকুর রহমান সাহেব বলছেন যে বলে নাই, কিন্তু দলের আচরণ দেখে তা মনে হয় না আমার কাছে। এবং এরা সবাই জানে এবং সবাই দাস হতে রাজি হয়েছে। হয়তো বা আমার যেটা মনে হয় এই চুক্তিতে কেউ ভিতরে ঢুকে দেখে নাই, পইরা দেখে নাই, তারা বলছে ঠিক আছে করেন ভাই, যেমনি পারেন করেন। কিন্তু যখন আপনি পড়লেন ভাই, এই চুক্তি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই। কিন্তু এই বাস্তবায়িত হওয়ার কিন্তু একটা ধারাবাহিকতা আছে যে আপনার 2 মাস সময় দিতে হবে, অমুক তমুক অনেক কিছু কিন্তু আছে, এখনো বাস্তবায়িত হয় নাই। মানে অফিসিয়ালি চুক্তি বাস্তবায়িত হয় নাই, কিন্তু চুক্তির কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। যেমন বোয়িং কেনা হয়ে গেছে, হ্যাঁ, তো ওগুলি হয়ে যাচ্ছে। তো এইটা হলো জানেন অতি নতজানু একটা দৃষ্টিভঙ্গির কারণে এটা হয়েছে, প্রিকন্ডিশন ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। এখন দেখেন এই চুক্তিটা যাতে ঠিকঠাক মতো হয়, এই জন্যই আমার ধারণা খলিল সাহেবকে ওখানে বসানো হয়েছে। উনি এই চুক্তিটা করছেন, চুক্তি করবে বাণিজ্য মন্ত্রণালয়, তো উনিও গেছে। এবং বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিলেন উনি তো মানে মহাজ্ঞানী লোক, উনি এই আকামরা উনি করে আসছেন, এই যে শেখ বশির। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হলো বাণিজ্য সচিব যিনি ছিলেন উনি কিন্তু এরপরে খুব দ্রুত ম্যালেরিয়া মানে মশার কামড়ে মরেও গেছেন, মশার এক কামড় খেয়ে। তো এখন সবগুলি মিলে যদি কেউ সন্দেহ করে, আসে না কিছু সন্দেহ বাতিকগ্রস্ত লোক, ধরেন আমি সেই লোক, ধরা যাক, তো আমি তো নানা রকম সন্দেহ করতেই পারি যে আজকাল লোক ম্যালেরিয়া মরে নাকি রে ভাই, মরছে তো একজন লোক। তো এখন এই সবগুলি মিলে আবার যেমন আমার প্রথম প্রশ্নটা ছিল বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে যে হোয়াই ডক্টর খলিল, আমি কিন্তু বুঝি না এখন পর্যন্ত। এবং এইটা তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে বিএনপি কিন্তু পুরো নির্বাচনটাকে প্রশ্নের মুখে উঠাইছে। তো এইগুলি মিলে আমি মনে করি যে এই সংসদের এই অধিবেশনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং যারা আমাদের ভোটে নির্বাচিত যারা আছেন তাদের উচিত হবে এই চুক্তিটার চুলচেরা বিশ্লেষণ করা
জি, ধন্যবাদ। সারওয়ার তুষার, আপনার কাছে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক রুশাদ ফরিদী তিনি বলেছেন যে ইউনূস সরকারের এই চুক্তিটি আসলে বাণিজ্য চুক্তির আড়ালে একটি সামরিক চুক্তি এবং একটি বিশাল ষড়যন্ত্র, বিশাল বড় ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি নিয়ে আপনাদের দলের অবস্থান আসলে খুব একটা স্পষ্ট না। আপনারা যদি বলেন যে, আপনার কাছ থেকে শুনি যে এনসিপি কি এই চুক্তি সংসদে আলোচনার দাবি তুলবে, এমন কোনো সম্ভাবনা কি রয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। যখন এটা নির্বাচনের আগে যখন এই চুক্তিটার ইয়েটা আসে, তখন তো আমরা সবাই দৌড়ের উপরে একরকম, মানে নির্বাচন নিয়ে ব্যস্ত। আমরা এটার ব্যাপারে উই হ্যাড নো ক্লু। কিন্তু খলিল সাহেব দাবি করেছেন যে তিনি এটা বিএনপির সাথে আলোচনা করেছেন, জামায়াত ইসলামীর সাথেও আলোচনা হয়েছে। এবং এটা কিন্তু সত্যি যে বাণিজ্য যে দলটা, প্রতিনিধি দল, তার সাথে জনাব তারেক রহমানের মিটিং হয়েছে এবং বিএনপির এই চুক্তিকে ডিফেন্ড করা। বিএনপি তো এই চুক্তি নিয়ে কোনো অস্বস্তিতে নাই, মানে বর্তমান সরকার কোনো অস্বস্তিতে আছে? তাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির কোনো মন্তব্যকে এরকম মনে হয়েছে? তারা অন্যান্য ক্ষেত্রে বলেছেন। বিরোধী দলকে একটু বলছি উত্তরাধিকার সূত্রে আমরা এটা পেয়েছি, ওটা পেয়েছি, এরকম অনেকগুলো ক্ষেত্রে আমরা বিএনপি সরকারের মন্তব্য শুনেছি। এই চুক্তির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি বাণিজ্য মন্ত্রীর মন্তব্য, পররাষ্ট্রমন্ত্রী যিনি এখন সভাপতি সাধারণ পরিষদের, তাদের মন্তব্যগুলো আমলে নিতে পারেন। তারা বলেছেন যে এখানে উইন উইন সিচুয়েশন আছে এবং এটা আপনি অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেখেন, এগুলো তারা বলেছে। ফলে এটা ওই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আগের সরকারের সাথে বর্তমান সরকারের যে আমি বলবো যে মধুচন্দ্রিমা, সেটারই কিন্তু একটা আপনি রিফ্লেকশন হিসেবে এই চুক্তিকে দেখতে পারেন। বিরোধী দলের অবস্থান হিসেবে আমরা এই চুক্তিকে মানে অ্যাজ সাচ এই চুক্তি সবই খারাপ, বামপন্থীরা যেটা বলে থাকে, এই দৃষ্টিভঙ্গির সাথে একমত না। কারণ হচ্ছে যে তাদের একটা অর্থনীতি নিয়ে, গ্লোবাল পলিটিক্স নিয়ে এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই কথাগুলো বলে। এটা ভালো কি মন্দ সেটা নিয়ে আমার মন্তব্য নাই। তাদের দৃষ্টিভঙ্গি তাদের, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের। আমরা মনে করি যে এখানে আমাদের কিছু জায়গা আছে যেগুলো আমাদের পক্ষে আসবে। যেমন ধরেন আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে বিশেষত গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং 39%। আপনি ইউ আর ডিলিং উইথ আ ম্যাড ম্যান। এবং অবশ্যই এই চুক্তির গ্রাউন্ডটা এখান থেকে আমরা কথাটা শুরু করতে হবে যে এটা একটা অসম চুক্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ম্যাডম্যান এটা তো শুধু আমাদের উপর চাপায় নাই, সারা পৃথিবীর উপর চাপিয়েছে, তার মিত্র দেশগুলোর উপরও চাপিয়েছে। এবং আমাদের কিন্তু কারা মানছে আপনি দেখুন। আমি বলি সেখানেই তো আমাদের সরকারের সমালোচনা আসছে না। মালয়েশিয়া কিন্তু আবার ওই বক্তব্য থেকে সরে এসেছে। কিন্তু তারা যে ওই সুপ্রিম কোর্ট এবং এক্সিকিউটিভের, মার্কিন সুপ্রিম কোর্ট এবং এক্সিকিউটিভ তথা প্রেসিডেন্টের মধ্যকার যে টানাপোড়েনকে তারা সাকসেসফুলি এক্সপ্লয়েট করতে পেরেছে, মালয়েশিয়া কিংবা কম্বোডিয়া, আমরা সেটা পারি নাই। এখানে হচ্ছে আমাদের সমালোচনা বা আমাদের সরকারের সমালোচনা হবে। কিন্তু এই চুক্তির যেগুলো ভালো দিক, যেগুলো আমাদের পক্ষে আসে, যেমন ধরেন আপনি 0% শুল্ক পাবেন যদি ওই তুলা আমদানির ক্ষেত্রে, বা এরকম যদি তাদের কাঁচামাল নিয়ে আপনি কোনো কিছু মানে তৈরি করেন, সেটা আবার তাদের বাজারে রপ্তানি করার ক্ষেত্রে আমরা কিছু সুবিধা পাবো। এগুলো আমাদের মতো দেশের এক্সপ্লয়েট করা উচিত বা সুবিধাটা নেওয়া উচিত। কিন্তু যেগুলো আমাদের স্বার্থবিরোধী সেগুলো আপনি কেন রিভিউ করবেন না? এই চুক্তির মধ্যে তো সেই সুযোগ আছে, ধারায় ধারায় এই সুযোগ আছে। 6.2 সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, 6.2, 6.4 এই ধারাগুলোর মধ্যে বুঝলাম যে কোন দেশ থেকে আমরা আমদানি করতে পারবো সেটি আসলে আমাদেরকে অনুমতি নিতে হবে। যদি আমি চুক্তি বুঝে থাকি তাহলে এটি কি আসলে একটি, আপনি এটা নিয়ে তার সাথে বার্গেইন করেন, আমাদের কোনো স্ট্র্যাটেজিক। আমি আসলে এনসিপির অবস্থান জানতে যাচ্ছি। অবশ্যই আমি, হ্যাঁ, আমাদের অবস্থান হচ্ছে এই চুক্তি রিভিউ করতে হবে। এই চুক্তি রিভিউ করতে হবে যেগুলো আমাদের পরিষ্কারভাবে আমাদের স্বার্থবিরোধী। আমি তো বললাম যে এর সবকিছু আমাদের স্বার্থের। আমি কার সাথে স্বাধীনভাবে আরেক দেশের সাথে যদি আমি অর্থনৈতিক সম্পর্ক করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মানে বক্তব্য থাকা উচিত না বা নাক গলানো উচিত না। আমি যদি কারো কাছ থেকে, এটা আগে ইন্ডিয়া করতো, আমি ইন্ডিয়ার কাছ থেকে ধরেন আমাকে লোন দিচ্ছি ইন্ডিয়া, তারপর বলতো যে আমি এই লোন দিয়ে কী করবো সেটাও তার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তাহলে তারা আমি এই লোনের তো আমার দরকার নাই। আমি যদি আপনার কাছ থেকে লোন নেই, আপনি আমার কাছ থেকে শুধু লোন এবং সুদ বুঝে নেবেন, আমি এটা দিয়ে কি করব সেটা আমার ব্যাপার। ঠিক আছে, মানে এটা নিয়ে আমি বলি যে এনসিপি এটার পার্ট না। এটার পার্ট বড় দলগুলো হতে পারে, যারা সরকার এসছে তারা হতে পারে। কিন্তু এনসিপি এটা নিয়ে মনে করে যে এটা রিভিউ হওয়া উচিত এবং পুরোপুরি বাতিল। এটা রাজনৈতিক বক্তব্য আকারে খুব সুন্দর, কিন্তু আমরা বুঝি যে এটা বাস্তবসম্মত না। আপনার উপরে কিন্তু আরও 10% শুল্ক যুক্ত হতে পারে। এই যে 39 থেকে 19% আমরা এসেছি, এটা আরও 10% বাড়তে পারে। কেন বাড়তে পারে? কারণ ওই যে তারা বলেছে ফোর্সড লেবার, যে আমাদের দেশে তারা এটা তদন্ত, এটা সুপারিশ করেছে, এটা হবে কিনা জানি না। এই নেতিবাচক দিক নিয়ে যে অর্থনীতিবিদরা যে মন্তব্য করেছেন, যেটি শুরুতে আমি আপনাকে শোনালাম, যে রুশাদ ফরিদীর বক্তব্য, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য, তো আপনারা মধ্যপন্থায় রয়ে গেছেন। আপনারা কি কোনো অবস্থান নিয়ে কিছু একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, নাকি এটাকে পজিটিভ হিসেবে চুপ থাকবেন? না, পজিটিভ তো আমি বললাম, পুরোপুরি পজিটিভ বা পুরোপুরি এই চুক্তি সবগুলো ধারা আমাদের পক্ষের, সেটা তো আমরা মনে করছি না। এটা অবশ্যই সংসদে আলোচনা হওয়া উচিত এবং বিরোধী দলের পক্ষ থেকে আমরা হয়তো এটার ব্যাপারে
সরকারের পজিশনটা জানতে চাইবো যে আপনারা এটা নিয়ে রিভিউ করবেন কিনা। সরকার তো বলেছে যে তারা রিভিউ করবে, কিন্তু এইখানে সরকার যেভাবে নিশ্চুপ থেকে একটা অবস্থান, তাদের অবস্থানটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার করে তুলছে যে অন্যান্য দেশ, সব দেশই তো এটা সাফারার হয়েছে, কিন্তু অন্যান্য দেশ যেভাবে এটাকে এক্সপ্লয়েট করেছে বিভিন্ন ধারা অনুযায়ী, সেটা কিন্তু আমরা করি নাই। এটা হচ্ছে আমাদের সমস্যা। এবং আবারও যে আপনার ফোর্স লেবারের অভিযোগ তুলে তারা যে 10% আপনার উপর শুল্ক বাড়াতে পারে প্রস্তাব করেছে তাদের একটা প্রতিনিধি দল, এটাও কিন্তু আমাদের জন্য আরো উদ্বেগজনক। তো সেখানে আপনি কি করবেন এটাও আপনাকে ভাবতে হবে। যেসব দেশ বাতিল করছে তারাও নিশ্চয়ই এই জিনিসগুলো ভেবেই আসলে বাতিল করার কথা এবং না মানার কথা বলছে। মালয়েশিয়ার কথা যতটুকু জানি না, মালয়েশিয়া মানছে না এরকম না। মালয়েশিয়া প্রথমে বলেছিল তারা এটা মানবে না, কিন্তু আবার তারা রিনেগোশিয়েট করেছে বা করতে বাধ্য হয়েছে। কিন্তু অফকোর্স তারা তাদের স্বাধীন একটা অবস্থান দেখিয়েছে যে তোমার মধ্যে তোমার সুপ্রিম কোর্ট এই কথাটা বলছে এবং যে এই চুক্তি হওয়া উচিত না, তো এটা থেকে তাদের যেটা সুবিধা অনুযায়ী যতটুকু এক্সপ্লয়েট করার কথা সেটা তারা করেছে। আমি বলতেছি যে আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই। জি, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। আপনার কাছে আসবো, এই যে চুক্তির কারণে সামরিকভাবে অর্থনৈতিকভাবে দাসত্বের মুখে পড়বে বাংলাদেশ, এমন একটা অভিযোগের কথা আসছে। নির্বাচিত সরকারি দল বিএনপি এই যে বারবার অভিযোগগুলো আসছে, কেন এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না? রিভিউ করার সুযোগ নেই, বাতিল করার সুযোগ নেই, এমনটা বলছেন সারওয়ার তুষার। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে, প্রথম কথা হলো এই চুক্তিটা যে একটা অসম চুক্তি, এই ব্যাপারে মনে হয় কারো দ্বিমত নাই। যার এ পর্যন্ত বিভিন্ন মতের যাদের আলোচনা শুনেছি, কেউ এটার পক্ষে ডিফেন্ড করবার জন্য বিশেষ বড় কোনো উপাদান খুঁজে পায়নি। দ্বিতীয় কথা হলো এই চুক্তিটা এই সরকারের উপর আসার মাত্র এই নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে করলো, তাদের যে একটা খারাপ ইন্টেনশনের মধ্যে নিহিত আছে, এইটা অনেকে মনে করে, আমরা এখনো জানি না, কিন্তু আছে। এইখানে এটা একটা অসম চুক্তি এবং এটা কোনোভাবে উইন উইন না, এটা উইন লুজ একটা চুক্তি হয়েছে। বাংলাদেশ লুজ করছে, আমেরিকা উইন করেছে। এখন এইটা চুক্তিটা হওয়ার আগে অনেক রকমের বার্গেনিংয়ের সুযোগ থাকে। রিয়ালিটি হচ্ছে মালয়েশিয়া যে যতটুকু স্ট্রংলি তাদের অর্থনৈতিক ভিত্তি বলেন, তাদের রাজনীতি বলেন, তাদের সংস্কৃতি মিলিয়ে দাঁড়াতে পারে, বাংলাদেশ কি ওই পর্যায়ে অর্থনৈতিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল পজিশনে বাংলাদেশ আছে? এটা রিয়ালিটি। আমরা কথা বলতে গেলে অনেক বলতে পারবো। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন গোষ্ঠী তারা কোনো না কোনোভাবে একটু পার্শ্ববর্তী দেশ অথবা একটু দূরের দেশ অথবা এদিকে চায়না বা আমেরিকা কারো না কারো আনুকূল্যর প্রার্থনা করে। সে আনুকূল্যটা কখনো প্রকাশ্য হয়, কখনো অপ্রকাশ্য হয়। টকশোতে অনেকে তুমুল ঝগড়া করে গিয়ে দর্শককে আনন্দ দিয়ে আবার ওই গিয়ে এই কফির শপে গিয়ে একসঙ্গে কফি খেয়ে আড্ডা মারে অনেক টকশোর পার্টনাররা। রাজনৈতিক নেতারা সংসদে আগে এরকম করতো যে তুমুল পার্লামেন্টারিয়ান সাংঘাতিক ঝগড়া করে সংসদ ফাটিয়ে ফেললো, তারপর রাতে গিয়ে দুইজনে বন্ধু ফোনে কথা বলছে আর বলছে যে এটা করতে হয়। তো এইরকম আমাদের রাজনৈতিক দলগুলো প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে বাইরের আনুকূল্য প্রত্যাশা করা রাজনীতি এদেশে প্র্যাকটিসড হয়ে আসছে। সেই ক্ষেত্রে ধরেন এরা মিনমিন করে বিরোধী তো ওই জন্য করছে কারণ আমেরিকার আনুকূল্য প্রত্যাশা করেন এরকম রাজনৈতিক দল খুব কম খুঁজে পাবেন যারা ক্ষমতার কাছাকাছি থাকে। এটা আমার বোধ, এটা মিথ্যা হলে আমি খুশি হব। সেই বিবেচনায় এই চুক্তিটা হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষে এই চুক্তি ক্যান্সেল করার দিকে যাওয়া বা আমেরিকার উপর চাপ প্রয়োগ করবার মতো বাংলাদেশে এরকম সরকার ইউজুয়ালি হয় না। আমি এই সরকারকেও বিশ্বাস করি যে তারা এটা চাইলেই পারবে এমন না। তবে যদি তাদের জন্য ক্ষেত্র তৈরি করা যায়, যেমন এনসিপি তারা একটা প্রোটেস্ট করতে পারে না, জামায়াত ইসলাম একটা প্রোটেস্ট করতে পারে না, জনগণকে বলতে পারে না যে এই অসম চুক্তি আমরা মানব না। ফারাক্কা নিয়ে এরকম হয়েছে না, ইন্ডিয়ার সঙ্গে অসম চুক্তি নিয়ে এরকম হয়েছে না, অনেক কিছু হচ্ছে না। আমেরিকার এটা নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, যমুনা ঘেরাও হয়েছে না কত কিছু নিয়ে, এরা এরকম গিয়ে গণভবন বঙ্গভবন ঘেরাওয়ের একটা কর্মসূচি দেখ না, অথবা ওই অ্যাম্বাসি ঘেরাওয়ের একটা কর্মসূচি দেখ, যেটা রিভিউ করতে হবে। সরকার বলুক যে আমাদের তো রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে, দেশ আনরেস্ট হয়ে যাচ্ছে, সবার দাবি, বিরোধী দল সবার দাবি, আসো আমরা একটু নেগোসিয়েশনে বসি, একটা অজুহাতও তো পায়। বাংলাদেশে রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, এককভাবে কেউ এমন শক্তিশালী অবস্থানে থাকে না, মুখে যত বাগাড়ম্বর করুক, যে এই শক্তিশালী দেশগুলোর সঙ্গে ওই রকম চোখে চোখ রেখে এই বার্গেনিংয়ে যেতে পারে। ক্ষেত্র প্রস্তুত করলে তাদের জন্য কখনো কখনো সহজ হয়। সেই ক্ষেত্রে জামাত ইসলাম, এনসিপি সরকারকে শুধু দোষারোপ করছে, কিন্তু তার ওই ক্ষেত্রটা তৈরির জন্য কোনো ভূমিকা রাখছে না কেন? তার মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে
হিডেন কোনো এজেন্ডা থেকে ইন্টারিম গভর্নমেন্ট লাস্ট টাইমে যে তড়িঘড়ি করেছে সেইখানে এদের সম্মতি ছিল। এমনকি এখনও তারা রাজনীতি রক্ষা করবার জন্য মুখে অসম্মতির কথা বললেও এদের সম্মতি আছে ভেতরে ভেতরে, যে কারণে তারা ক্ষেত্র প্রস্তুত করছে না। কিন্তু আমার মনে হয় এই বিষয়ে সরকার বিরোধী দল সবার আলোচনা করা উচিত যে যেখানে যেখানে আমাদের উইন করার সুযোগ আছে সেই ক্ষেত্র কিভাবে তৈরি করা যায় এবং রিভিউ করা যায়, সেদিকে কেউ যাচ্ছে না। অবস্থান যে এই যে নিতে না পারা, এর কারণ হিসেবে তো বেশিরভাগ সময় বলা হচ্ছে যে কথাটি বলছিলেন মাসুদ কামালও কিছুক্ষণ আগে বলছিলেন যে এই চুক্তি আসলে সবার সমঝোতার ভিত্তিতেই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি তাই হয় তাহলে জনগণ যদি চায় এবং এনসিপি সমর্থন দেয়, বিরোধী দল সমর্থন দেয়, সরকারের দায়টা কি একটু বেশি বলে মনে হয় কিনা? সরকারের দায় বেশি না, সরকারের দায় আরো কম, কারণ সরকার একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে উত্তরাধিকার সূত্রে। আপনি আমাকে এখানে ইনভাইট করার আগে আমি বিবেচনা করি যদি যে আপনার সঙ্গে আমার বসা উচিত কিনা, আমি ডিনাই করি আপনি আরেকজন গেস্ট আনেন, তাহলে আপনার সঙ্গে আমার শত্রুতা তৈরি নাও হতে পারে। কিন্তু আপনার এখানে আসার পরে আমি যদি এই মাঝখানে উঠে চলে যাই, আপনার কাছে আমার আর বন্ধুত্বটা থাকবে না কোনোভাবেই। কিন্তু আপনার সঙ্গে আমার শুধু এই প্রোগ্রাম না, এর বাইরে অনেক কিছুতে চুক্তি আছে, আমাদের কাজ করতে হয়। একটা দেশকে, সরকারকে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। আজকে বিএনপি আছে বলে তাকে আপনি একটু খোঁচা দিতে পারছেন এইটা বলে, বাংলাদেশের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং এরকম নানাবিধভাবে আষ্টে পৃষ্ঠে আমরা জড়ানো বিভিন্ন বড় শক্তিগুলোর কাছে, সেইখানে যেই সরকারে থাকুক এত সহজ আমেরিকার মতো একটা দেশের সঙ্গে এরকম চুক্তি করে সেই চুক্তিটা বাতিল করে দিবে, এইটা বাংলাদেশের আমি মনে করি ওই বাস্তবতা আমাদের আসে নাই। তবে বিরোধী দলগুলো যদি ওইরকম মাঠ তৈরি করতে পারে, জনগণের দাবিকে তারা জোরালোভাবে উপস্থাপন করে চাপ প্রয়োগ করতে পারে, সরকারের তাতে যদি সায় থাকে এবং বলে বার্গেনিং এর জায়গা তৈরি হয় যে দেখো আমার দেশ আনরেস্ট হয়ে যাচ্ছে, আমার সরকার চালাতে হবে, আমার রাজনীতি করতে হবে, আমার দেশ রক্ষা করতে হবে, তোমাদের এই একটা চুক্তির জন্য বাংলাদেশ এরকম হয়ে যাচ্ছে, ডেফিনেটলি। কিন্তু বিরোধী দলগুলো সেদিকে যাচ্ছে না, কারণ তারা জানে তারও ওইখানে ওইভাবে তাদেরও ওই যে হিডেন কোন যে সম্মতি আদায়ের যে রাজনীতি, ওই ক্ষেত্রটা নষ্ট হয়ে যায়। অনেকে আবার বলে থাকে বিএনপি নির্বাচনের বাইরে কোন শক্তির সাথে আপোষ করে এসেছে, এই কারণে তার অবস্থানটা নিতে পারে না, এমন কথাও কিন্তু আমরা শুনে থাকি। বলেই তো চুপ করে আছে। আমি তো মনে করি যে প্রত্যেকেরই বাধা অনেক জায়গায়, কেউ ইন্ডিয়ার কাছে বাধা, প্রকাশ্যে বাধা, কেউ অপ্রকাশ্যে বাধা, কেউ চায়নার কাছে বাধা, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, কেউ আমেরিকার কাছে বাধা। এই দেশ তো আসলে আমরা মুখে মুখে বলি স্বাধীন, সার্বভৌম, আমাদের হেন আছে তেন আছে। এই দেশের রাজনীতি, এই দেশের বিভিন্ন বিষয়ে সবকিছু তো আমি দেখি যে সুতোয় বাধা, কোনোটা দৃশ্যমান, কোনোটা অদৃশ্য সুতা। টিআইবির রিপোর্ট করে পত্রিকার কাটিং, এমন কথা এসেছে। টিআইবির প্রতিবেদনটার কথা নিশ্চয় আপনারা দেখেছেন। এর মধ্যে বর্তমান সরকারের প্রথম 100 দিন, এর মধ্যে অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র যদি আমরা বিবেচনা করি, খুন 605টি, অপহরণ 196টি, চুরি 2214টি, ছিনতাই 294টি, ডাকাতি 90টি, শিশু এবং নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণ 78 থেকে 102 জন, গণধর্ষণ 30 থেকে 36 জন, শিশু ধর্ষণ 49 থেকে 71 জন। এই যখন দেশের পরিস্থিতি, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং থেকে। এই মন্তব্য নিয়ে আপনার কাছে জানতে চাই সায়ন্ত সাহেব, যদি আপনি একটু বলেন। কাটিং থেকেই রিপোর্ট তৈরি করবে টিআইবি কি সব ঘরে ঘরে গিয়ে খুন গুনে গুনে, ধর্ষণ গুনে গুনে রিপোর্ট করবে? অতীতে টিআইবি আওয়ামী লীগ সরকারের সময় তো পত্রিকার কাটিং গুনেই তো এই রিপোর্ট তৈরি করতো। আমরা সেই কাটিং নিয়েই তো আবার আন্তর্জাতিক দরবারে হিউম্যান রাইটস অর্গানাইজেশনে এবং তিনি বলেছেন তারা কোনো তদন্ত করেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সেই আমরা যখন বিরোধী দলে ছিলাম, মানে আওয়ামী লীগের নিপীড়নের বিরুদ্ধে, তখন হিউম্যান রাইটস ভায়োলেশনের যত তথ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলা, অধিকার, আইন সালিশ কেন্দ্র কিংবা এই ধরনের রিপোর্ট টিআইবি যা দিত, সেগুলো নিয়েই তো আমরা হাজির হতাম এবং সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের জনগণের মতামত তৈরি করতাম। সুতরাং তখন তো এই প্রশ্ন আমরা, ওইটা তখন সরকারে যারা ছিল তখন তারা এটা বলতো পত্রিকার কাটিং দেখে করে, এটা রিয়াল না। জাতিসংঘ যখন মানবাধিকার প্রতিবেদন দিতে এটা করতো। সুতরাং এইটা হলো ট্রেডিশনাল সরকারি এবং মন্ত্রীর বক্তব্য। এটা রিয়ালিটি হচ্ছে এরা কিছু ভুল ত্রুটি থাকতেও পারে, থাকার পরও এটাই হয়ে আসছে এবং পত্রিকার কাটিং থেকেই এরা এই পরিসংখ্যান তৈরি করবে, এটা সত্য। তবে এই সরকার এসেছে 3 মাস, 3 মাসে যে সব কন্ট্রোল করে ফেলতে পারবে এমন না। তাদের
চেষ্টাগুলো দৃশ্যমান আছে। কিছু বিচারের ক্ষেত্রে, কিছু আসামি ধরার ক্ষেত্রে, কিছু নিজ দলের অপরাধীদের প্রশ্রয় না দেওয়ার যে রীতি তারা চালু করছে, সেইটা পজিটিভ মুভ। এইটাকে আরও জোরালো করতে হবে। আর যারা এই পরিসংখ্যান আজকে তুলে ধরছেন, ডেফিনেটলি 10টা খুন হলে 10টাই জঘন্য, 3টা ধর্ষণ হলে 3টাই জঘন্যতম। কিন্তু এই দেশ এই এখন যেই 100 দিনের পরিসংখ্যান যেটা দিচ্ছে, আমি কালকে একটা অনুষ্ঠানে কম্পেয়ার করে 10 বছরের পরিসংখ্যান বের করে দেখেছি, এইটা আগের যে ধারাবাহিক পরিসংখ্যান তার থেকে এটা বেশি না, ক্ষেত্র বিশেষে কম, কোথাও একটু বেশি। কিন্তু এই দেশ রাতারাতি তো ফেরেশতা হয়ে যাবে না, হয়ে যাবে না। 605 কমেনি। আপনি যদি একটু কম্পেয়ার করেন আগের বছরের দিনগুলো, খুনের পুলিশের যে পরিসংখ্যান দেখেছি সেখানে জি। 2600 থেকে 3000 এরকম 2300, 2400, 2600, 3000, 3400 পর্যন্ত বছর আসছে এই পরিসংখ্যান আমি পেয়েছি। তাইলে আপনার 3 মাসে যদি 600 হয়, তাহলে আপনার 2400 বা 2500 খুন বছরে এই রেটে হইলে হবে। আমি বলছি এটাও দমন করতে হবে, কিন্তু আগের পরিসংখ্যান পুলিশের সদর দপ্তর থেকে একই কথাই বলা হয়েছে। কম্পেয়ার করলে সদর দপ্তরের এতে পরিসংখ্যান যে এটা রেশিও অনুসারে আগের থেকে বেশি সেটা না, কিন্তু এটাও কমাতে হবে। ওই আগের থেকে কম বা বেশি ওই আত্মতৃপ্তি নিয়ে না থেকে এটাকে আরও কমাতে হবে এবং দায়টা নিতে হবে। কিন্তু ওই যে পত্রিকার কাটিং দিয়ে এইসব বলে টলে এটাকে অস্বীকার করার যে সংস্কৃতি, ওইটাও আমাদের জন্য ভালো প্র্যাকটিস না। কারণ অতীতে সরকারে যারা থাকতো তারা এই প্র্যাকটিসটাই করতো, এটা আমরা অতীতে গ্রহণ করি নাই। এখন যারা আছে এদেরকে আমরা আরও ভালো করুক সেটা চাই, কিন্তু এইভাবে ডিনায়াল চাই না। জি, ধন্যবাদ। সারওয়ার তুষার, আপনার কাছে আসবো যে অভ্যুত্থানের পর নাগরিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা, এই সরকার সেটি দিতে পেরেছে কিনা, এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার যে লম্বা একটা সময় পার করলো, ওই সময় তারা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলা যায়। এবং পরবর্তীতে এই 18 মাসের সাথে বর্তমান সরকারের 3 মাসের আমরা যদি তুলনা করি, আপনি কোন অবস্থানকে ভালো বলবেন, কোন অবস্থাটাকে অন্তর্বর্তী সরকারকে ডিপেন্ড করার কিছু নাই। একটা সরকার একটা ট্রানজিশন মুহূর্তে আসছে এবং এই সরকারের কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছিল না, কিছু সিভিল সোসাইটি ফেজ দিয়ে গভর্নমেন্ট পরিচালিত হয়েছে, সেটা নিয়ে ভালো মন্দ যে কোনো কিছু বলা সম্ভব, এবং সেটা আমরা তখনও বলেছি। আপনি আমার ওই সময়কার বক্তব্যগুলো দেখবেন, আমি তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে এমন কিছু নাই বলা বাদ রেখেছি, ফলে সেটা আছে। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, ওই সরকারের প্রথম 3 মাস কী পরিস্থিতিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিল, সেটা তো আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে। ওইরকম একটা পরিস্থিতিতে ওইরকম একটা পুলিশ, যাদের অন্য অনেক কিছু বাদ দিলেও শুধুমাত্র আওয়ামী লীগ চলে গেছে নিয়ে বিশাল ধরনের একটা মন খারাপ কিংবা ক্রাইসিস কাজ করছিল, তার মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হয়েছে। এবং তারা প্রথম 3 মাসের তাদের যে পারফরমেন্স, আর এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম 3 মাসের পারফরমেন্স, এরকম একটা মাইটি গভর্নমেন্ট, মাইটি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে কি মনে হয় কাকে আপনি এগিয়ে রাখবেন? আমি কিন্তু অন্তর্বর্তী সরকারকে এগিয়ে রাখবো। যদি অন্তর্বর্তী সরকার 6 পায়, এই সরকার যদি 4 পায়, তবু কিন্তু এই সরকারকেই দায়টা বেশি নিতে হবে। কারণ আপনি বলেছেন নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হচ্ছে? আপনি জঙ্গল সলিমপুরে সিনেমা করছেন, মানে ওই গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমার মতো একটা দৃশ্য তৈরি করছেন, সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উঠিয়ে নিয়ে সেখানে চলে যাচ্ছেন এবং বলছেন যে আজকে থেকে এটা আমাদের নিয়ন্ত্রণে। আর তার থেকে 1 ঘন্টা দূরে রাউজান, সেখানে গত 1 বছরে 30টার মতো হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে সরকারের অবস্থান কি? বা এই সরকার আসার পরেও সেখানে 10 থেকে 15টা হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে সরকার, ওটার কারেন্সি নাই, ওইটার কোনো টিআরপি নাই। কিন্তু এই জঙ্গল সলিমপুরে যে দৃশ্যটা সরকার তৈরি করতে চেয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করতে চেয়েছে, সেটা একটা টিআরপি আছে। এখন টিআইবির এই রিপোর্ট নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন। যেমন আমি দেখলাম যে টিআইবি কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রথম 100 দিনের প্রতিবেদন কখনো তৈরি করে নাই, তাই বলে এখন করবে এটা নিয়ে আমরা আপত্তি প্রকাশ করবো সেটা তো না। এখন যেটা হচ্ছে, আপনার দেখতে হবে যে তারা যে ইন্ডিকেটরগুলো দিয়েছে, হত্যাকাণ্ড, তারপর আপনার ছিনতাই, রবারি, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, এগুলোর ক্ষেত্রে তো আসলেই সরকারের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে, এবং বিশেষত যেগুলো রাজনৈতিক অপরাধ ঘটছে এগুলো তো সরকার থামাতে পারছে না। এবং সেখানে সবচেয়ে যেটা অ্যালার্মিং হচ্ছে, আমি মনে করি যে 100 দিনের বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে যে 100 দিন আসলে যথেষ্ট কিনা, এটিকে 100 দিন যথেষ্ট সময়। 100 দিন কেন যথেষ্ট সময়? 100 দিনের মধ্যে আপনি কিছু প্যাটার্ন আবিষ্কার করতে পারেন কোন দিকে যাচ্ছে। এবং আপনি ধরেন, যিনি প্রধানমন্ত্রীর সামনে, যে প্রধানমন্ত্রী পিআর স্ট্র্যাটেজি বেশ ভালো পারেন আমরা দেখতে পাই, এবং তিনি যথেষ্ট পরিমাণ ডাউন টু আর্থ থাকার চেষ্টা করেন, তার সামনে বক্তৃতা দিয়ে যখন বলেন যে আমি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাকে যখন আপনারা প্রমোশন দেন, তখন কি মনে হয় গভর্নেন্সের প্যাটার্নটা কি দেখা যায়? যে যিনি আপনার সামনে এই ধরনের বক্তব্য দিতে পারবেন আপনাকে খুশি করে, তাকে আপনি পদায়ন করবেন, সেটা তো দেখা যায়। এখন এটার সাথে কিন্তু 100 দিন না 50 দিনের সরকার, তার কোনো সম্পর্ক নেই। পদায়ন আপনার সিদ্ধান্ত হয়েছে,
তো এটা দায় আপনি নেবেন না? তারপর হচ্ছে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে যে কথা বলেছেন, এটা লজ্জাজনক যে বাংলা, এটা উনি ওই যে মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলে, তার চেয়েও অধঃপতন সুলভ একটা বক্তব্য এটা। এবং এটা জনাব সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা কখনোই আশা করি নাই যে তিনি এই ধরনের বক্তব্য দিবেন। দেখেন তিনি যে সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করেছেন, আপনি ইউএন চার্টার বলেন কিংবা ইন্টারন্যাশনাল ল বলেন, কোনো সংজ্ঞা অনুযায়ী এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন? আপনি এত আইন সংবিধান ভালো বোঝেন, তাহলে কি ফেলানি সহ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো একটা সীমান্ত হত্যাকাণ্ড না? তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ার কোনো আইন, পেনাল কোড কিংবা সংবিধানের কোনো আইন, আপনি সেটা কি ওই অনুপ্রবেশ সময় বা বাংলাদেশ পার হওয়ার সময় কিংবা ইন্ডিয়া ঢোকার সময় গুলি করে হত্যা করাকে কি সমর্থন করে? তাহলে আপনি এই কথাটা কিভাবে বলছেন? আপনি তাকে অ্যারেস্ট করেন আপনার আইন অনুযায়ী, এবং তারপর যদি মনে হয় যে অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুযায়ী আপনি আপনার শাস্তি দেন। কিন্তু এইভাবে হত্যাকাণ্ডকে সমর্থন করার যে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এসেছে, এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু এটাই শুনতে চায় এবং সেই বক্তব্যটাই তিনি দিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো সার্বিক দিক থেকে এবং সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হয় যে অবশ্যই তিনি অত্যন্ত যোগ্য মানুষ, আমাদের যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি এই মন্ত্রণালয়টা তার মনোপুত হয় নাই এবং এটার তিনি সার্বিকভাবে যেভাবে ম্যানেজ করছেন তাতে এটা পরিষ্কার। তাকে অন্য কোনো আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রয়োজনে সংবিধান সংক্রান্ত কোনো মন্ত্রণালয় তৈরি করে সেই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া উচিত এবং এখানে আরও ক্যাপেবল কাউকে দায়িত্ব দিলে, যিনি এই কাজটা করতে প্রস্তুত আছেন, বিএনপিতে এই ধরনের অনেক ব্যক্তিবর্গ আছেন, তাকে এই দায়িত্ব দিলেই ভালো হবে। জি, ধন্যবাদ সারওয়ার তুষার। আমি মাসুদ কামালের কাছে আসতে চাই। সারওয়ার তুষার, ইন্টারিম গভর্নমেন্টকে নিরাপত্তা জোরদারের বিষয়ে 10-এ 4 দিয়েছে এবং এই সরকারকে দিয়েছে 10-এ 6 দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে এবং এই সরকারকে দিয়েছে 10-এ 4। আপনি কেমন নাম্বার দিতে চান? আমি আপনার কাছ থেকে ধরেন যদি এই সরকার 6 আর অন্তর্বর্তী সরকার 4 হয়, আপনি কাকে এগিয়ে রাখবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, মাসুদ কামাল, আপনার কাছে আসি আমি মার্কিংয়ে যাচ্ছি না, কারণ মার্কিংয়ের নানা রকম জটিলতা আছে, ব্যাখ্যা আছে। তবে আমি দুই সরকারের আমলে খুবই অস্বস্তি বোধ করি। আমি মনে করি দুই সরকারই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারেনি, এই সরকারও পারছে না। আর না পারার মূল কারণটা জানেন? আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা আসলে কি? এরা আসলে কি কাজ করতেছে? লোকজনকে গ্রেপ্তার করবে, আটকাবে, থামাবে, অপরাধ থামাবে, এই তো। এরা কি নিয়ে বেশি ব্যস্ত বলেন তো? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা ব্যস্ত ছিল বেশি যে কিভাবে কে জয় বাংলা বলল, কে জয় বাংলা লিখলো, কে কোথায় ঝটিকা মিছিল করলো, এগুলিকে ধরে নিয়ে ওই লোকগুলি নিয়ে জেলখানা ঢোকাও। আপনার আজকে জেলখানায় খবর নিয়ে দেখেন, চোর ছেচোর কতগুলি আছে আর পলিটিক্যাল আপনার এই কত লোক কতগুলি আছে। দেখেন জেলখানাকে পলিটিক্যাল লোকগুলিকে ঢোকানোর জন্য করা হয়েছে নাকি রে ভাই? একজন আপনি আওয়ামী লীগের বড় একটা লিডারকে ধরে ফেলেছেন, আর একটা শীর্ষ সন্ত্রাসীকে আপনি ছেড়ে দিয়েছেন। জনগণের মধ্যে কোনটা বেশি আতঙ্ক তৈরি করে? আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য কে বেশি ভূমিকা রাখে? আওয়ামী লীগ, হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগের অনেক লিডার আপনার সেই গণ আন্দোলনের সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়েছিল, তাদের কাছে মানুষ মারা গেছে, নিরাপদ ছিল না। কিন্তু সেটা তো সম্ভব হয়েছিল তখন এই কারণে যে তখন তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন পুলিশ তাদের কথা শুনতো। পুলিশ যে বলতো ওরা গুলি করো, পুলিশ গুলি করতো। এই জন্য তারা পাওয়ারফুল ছিল, এই জন্য তারা ক্ষতি করছিল। তারপরেও সে হয়তো নৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, আমি অস্বীকার করছি না। তো তাকে ঢুকানো আগে দরকার, নাকি একজন চিহ্নিত সন্ত্রাসী যে নাকি কয়েকদিন আগে একটা মানুষে হয়তো খুনের চেষ্টা করছে, কোপ দিছে, তাকে বেশি আগে আটকানো দরকার? মানে সাধারণ মাস পিপুলকে কে বেশি ক্ষতি করে? আইন শৃঙ্খলা বলতে আমরা কি বুঝি? দেখেন দেশে কতজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিডার বিচরণ করছে, তাতে আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে? নাকি দেশে কতজন ছিনতাইকারী অবাধে ঘোরাঘুরি করছে, তাতে বেশি আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে? আপনি কোনটা বেশি দেখবেন? তো আমরা দুই সরকারকেই দেখছি, আগে সরকারকে দেখছি, এই সরকারকে দেখছি, তারা ব্যতিব্যস্ত হলো এটা নিয়ে। এতে লসটা কি হয় সেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং এই সরকারের কথা বলছেন। আমি একটা কি লস হয় সেটা আমি বলি। ধরেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা হঠাৎ করে একটা আওয়াজ দিল যে আজকে আমরা, যেমন কয়েকদিন আগে করলো কুমিল্লায়, ঢাকা আপনার চট্টগ্রাম যে হাইওয়ে আছে ওখানে আমরা একটা মিছিল করবো, একটা ঘোষণা দিল। কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই মানে যে সবচেয়ে কাছের যে থানাটা, সেই থানার ফোর্সের 60% ফোর্স কিন্তু ওখানে চলে গেছে। তারপরে তার মিছিল করলোই না।
বুঝলেন? তাহলে আমার ফোর্সটা কোন দিকে আপনি এনগেজে রাখলেন? ওরা একটা মিছিল করলে আপনি কি লস হইতো? দেশ উচ্ছন্ন যাইতো? এটা হলো জেদাজি রাজনীতি। আপনি যখন রাজনীতিটাকে মূল করে দেখতেছেন, হইতে পারে আমি কিন্তু বলি না যে রাজনীতিটাকে আপনি দেখবেন না, দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি রাজনৈতিক কারণে অবশ্যই বিচার করবেন। বলতেছে আওয়ামী লীগের বিচার করবে, বিচার না হওয়া পর্যন্ত তারা কাজ করতে পারবে না। বিচারটাকে শুরু করতে পারছে পর্যন্ত, বিচারটা করেন না রে ভাই, বিচারটা করে দেন, শেষ করে দেন। এরকম যেমন রামিসাকে পারছেন, এর বিচার 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে শেষ করে দেন না। যখন আপনি 1 মাসের মধ্যে শেষ করে দিবেন, তখন কিন্তু একটা আইনগত বৈধতা আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা ফিলিংস কাজ করবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিচারের মানে আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, পরে আপনি মাস পিপুলকে সঙ্গে পাবেন। আর এখন কি হচ্ছে, উল্টা হচ্ছে, মাস পিপুল এখন অন্যদিকে যাচ্ছে, মাস পিপুলের মধ্যে এক ধরনের সিম্প্যাথি তৈরি হচ্ছে। এটা করেন কেন আপনারা? এই বোকামিগুলি কী কারণে করেন? আমার কথা হলো তাড়াতাড়ি করে দেন, বিচার করেন, আপনি আইনেই করেন। যেভাবে আইসিটিতে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে যা চাইছে তাই হয়েছে, এই আমরা তাই হোক, অসুবিধা নাই, হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার বিভাগের মাধ্যমে করেন। আপনি একটা কালো আইন দিয়ে করলেন যে যতদিন তোমার বিচার শেষ না হবে ততদিন তুমি কিছু করতে পারবে না। এখন যদি বিচার শেষ না হতে 10 বছর লাগে, তো 10 বছর আপনি করলেন, আপনাকে সান্ত্বনা পাইলেন যে দিসি আটকাতে পারবেন? মানে আপনি বলছেন বিচার প্রক্রিয়া শুরু হোক, বিচার হোক, বিচার হয়ে তার যাক, পরবর্তীতে বিচার যা হয় হবে, আমার তো কোনো আপত্তি নাই। সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি আটকাতে পারবেন? পারছেন? টাইম ফ্রেম দিয়ে করা উচিত। হ্যাঁ, করে দেন। আমরা তাদের আচ্ছা। কাছে বিচার শুরুই করতে পারেন, এই পর্যন্ত ঢং করতেছে যে না এটা করতে পারবে না। জি, আরেকটি বিষয় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, উনি একই এই ধরনের দাবি বাংলাদেশের করেন। ইতিহাসে জন্মের পর থেকে জি। একটা স্বরাষ্ট্রমন্ত্রী বাই করেন যে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, একটা বাই করেছে। সবাই বলে, এই যে গোয়ালা দই টক বলে, সবাই বলে। ওই চেয়ারে গেলে মনে হয় এটা বলতে হবে, এটা বলে। এই যে পুশিন নিয়ে পুশব্যাক নিয়ে করে, এই যে পুশিন করে এটা কেন? উনাকে পুশিন করে নাই কেন? উনি তো গেছেন ওই পারে, তো পুশিন করলো না কেন? ওনাকে এখন এই যে হাসিনা আছে, অমুক আছে, এই যে কয়েক হাজার আছে, পুশিন কি করে না? এগুলো ভাই পলিটিক্স। এটা ইন্ডিয়ারও পলিটিক্স, আমাদেরও পলিটিক্স। তো এইগুলি পরে তো লাভ নেই আসলে। মানুষের এখন আমরা তো বলতে পারি, এই যে কৃষক আইনা খারাপ করে রাখছে, ওখানে আমি তাকায় খেয়াল করার চেষ্টা করলাম হাসিনার সঙ্গে কারো চেহারা মিলে কিনা। হইতেও পারে একদিন আসতো, পুশিন করে দিত, অসুবিধাটা কি? এগুলো তো করে না। সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনদিন পুশিন করে নাই, করলেই পারতো। এইগুলি ভাই পলিটিক্স, বুঝছেন? যে আওয়ামী লীগের সময় কি মন্ত্রীরা এভাবে করে টিআইবির পত্রিকা নাকচ করতো? হ্যাঁ, সবাই বলছে এইগুলি পত্রিকা দেখে বানানো। আওয়ামী লীগ আমলে বলছে, ওনারও একই বলতেছে। আরে পত্রিকা দেখে তো করবে, তো পত্রিকা টিআইবি দেখছে, আপনি দেখেন না কেন? পত্রিকা টিআইবি দেখছে, আপনি দেখেন না কেন? আর পত্রিকা যেটা আছে এটা তো বলে নাই যে সোশ্যাল মিডিয়া দেখে বলছে, বলছে পত্রিকা দেখে বলছে। তো পত্রিকা তো ধরতে পারবেন যদি মিথ্যা হয়। জি, ওটা তো মিথ্যা না, বরঞ্চ কম আরো আছে, ওইটা কম আসছে বরং। আমাকে একটু 30 সেকেন্ড জি, টাইম দিবেন, একটা একেবারে জিনিস শেষ একটু ক্লিয়ার পর্যায়ে করি। 30 রয়েছে, সেকেন্ড। ডক্টর সেটা শাখাওয়াত হলো হোসেন যেটা আমি শান্ত। বলছিলাম, যখন আপনি বেড়েছে বা কমেছে বলবেন তখন আপনাকে পরিসংখ্যানে যেতে হবে। যেটা একটু আগে আমি মাসুদ কামাল ভাইকে দেখাচ্ছিলাম, দেখেন 24 সালের একটা রিপোর্ট আসছে ডেইলি স্টার এবং প্রথম আলো কমন রিপোর্ট ছেড়েছে। ওভার 1600 কিলড ইন লাস্ট 5 ইয়ার্স ইন আওয়ামী লীগ, এটা মানে পুলিশের পরিসংখ্যান। 16,555 জন খুন হয়েছে 19 সালের জানুয়ারি থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত 5 বছরে। আমি ভাগ করে দেখলাম, গড়ে বছরের পরে 3,311 জন। আর এই আপনার 100 দিনে যদি 605 জন হয়, সেটা 365 দিনে কনভার্ট করলে হয় 2,208 জন। তাহলে এইটাও আমাদের কাম্য না, এবং এটা কমাতেই হবে, সেই দাবিটা করব। কিন্তু তাহলে তো আমাকে বলতে হবে আগের থেকে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী খুনের সংখ্যা কমেছে, কিন্তু এটা সন্তুষ্টি অর্জনের মতো না, আমরা আরো উন্নতি চাই। কিন্তু আপনি পরিসংখ্যান না দিয়ে আপনি 605 বলে বলবেন, ভয়াবহ অবস্থা, আগের থেকে বেড়েছে, আওয়ামী লীগকে হার মানিয়ে ফেলেছে। এই রাজনীতি থেকে পরিসংখ্যানগত দিক থেকে আসলে যে কথাটা যেভাবে হওয়া উচিত, ওইটা তাহলে 2টা পরিসংখ্যান আনতে হবে। একটা পরিসংখ্যান দিয়ে বেড়েছে বা কমেছে বলার এই রীতি থেকেও আমরা যারা আলোচনা করি আমাদের বের হয়ে আসতে হবে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে সরকারের যে অবস্থান দেখেছি, অধ্যাদেশগুলো নিয়ে সরকারের যে অবস্থান দেখেছি, দুটো কথা তখন তারা বলেছেন। 1 নম্বর কথা হচ্ছে যে গণভোটটা আমরা আগে মেনেছি, কারণ হচ্ছে আদারওয়াইজ যদি ভোট না হয়
তো এটা বাংলাদেশে যারা গভর্নমেন্ট ফর্ম করেছে সেই দল মনে করছে এটা তাদের অবস্থান হতে পারে। দ্বিতীয় তারা একটা কথা বলেছেন যে অধ্যাদেশগুলো নিয়ে, যখন আমরা এটা নিয়ে প্রচুর আলোচনা হলো, প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, তখন তারা বলেছেন যে আমরা আরও ভালো আইন করব। আচ্ছা, এরপরে তারা মানবাধিকার আইন যে অধ্যাদেশ, কমিশনের যে অধ্যাদেশটা বাতিল করলো, সেইটার আবার একটা খসড়া আইন প্রস্তাব করেছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। সেই আইনের খসড়া কিন্তু আমরা দেখেছি, তাতে কিন্তু অধিকতর ভালো আইন না, মানে ওই 2009 সালের যে মানবাধিকারের যে ছোট জগন্নাথ আইনটা ছিল তার চেয়েও মানে জঘন্য এবং অর্থহীন একটা আইন তারা প্রস্তাব করেছে। ঠিক আছে, তো এইটা ফলে এই প্রশ্নটা তো আছেই। নতুন করে যেটা নিয়ে কথাটা উঠেছে এটা হচ্ছে আপনার, এটা কিন্তু আমিও অবাক হয়েছিলাম যখন প্রথমে যাদের ব্যাপারে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের নাম প্রস্তাব করা হয়েছিল শোক প্রস্তাবে, এবং সেটা প্রস্তাব করা হয়েছিল সরকারি দলের চিফ হুইপের পক্ষ থেকে। তার মানে এটা তো সরকারের পজিশন, এবং তিনি যে সরকারের সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারণী তাদের সাথে আলোচনা করেই নামটা প্রস্তাব করেছেন, এটার দৃশ্যটাও আমরা দেখেছি। এবং এটা নিয়ে মানে এটা আমি জানি না যে আমাদের এটা প্রয়োজন ছিল কিনা, আমি মনে করি এটা প্রয়োজন ছিল না। একটা হলো জামায়াতে ইসলামী দল নিয়ে আপনি আজকে কি করবেন, আর একটা হচ্ছে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের নাম আবার ঘটা করে এই সংসদে আসবে। একইভাবে এই যে মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত যে দল, সে দলের একজন নেতা, তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, কিংবা তিনি ইতিহাসে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এগুলো পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও তো আছে। মানে তার 72-75 সময় তার ভূমিকা, কিংবা এই যে আওয়ামী লীগের ফ্যাসিজমের, এটা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের বিভিন্ন যে গণবিরোধী সিদ্ধান্ত 2014 আগে কিংবা 18 আগে, এই সময় যিনি বেশি বেশি শেখ হাসিনাকে এগুলো দ্বারা প্রভাবিত করতেন, তার মধ্যে তিনি একজন। তো তাকে আবার শোক প্রস্তাবটা করা, শুধু সেটা না, শোক প্রস্তাবে তো তার নামটা নেওয়া হয়েছে, এবং আমি বলবো যে বিরোধী দলকে এক ধরনের ট্র্যাপে ফেলা হয়েছে এর মধ্য দিয়ে, যেটা নিয়ে আমার সমালোচনা হচ্ছে। যতই ট্র্যাপে ফেলা হোক না কেন, এনসিপির এমপিরা সংসদে শোক প্রস্তাবে মোনাজাতে আওয়ামী লীগের সাবেক এমপি নেতাদের নাম বাদ দিয়ে যে এই যে দোয়াটা করছেন মন্ত্রীদের নাম নিয়ে, এটি আপনার কাছে একটু অন্যরকম মনে হয়নি? তাদের কি প্রতিবাদ করার কথা ছিল বা এরকম? সেটাই আমি বলছি যে ট্র্যাপটা কোথায়। ট্র্যাপটা হলো যে শুধু তো তাকে নিয়ে মোনাজাতটা করা হয় নাই। আপনি অনেকগুলো শোক প্রস্তাবে অনেক নাম এসছে, এর মধ্যে রামিসার নাম এসছে, যিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে শিশু। এছাড়াও এই কিছুদিন আগে যে আগুন লাগলো সেটা নিয়েও এখানে ছিল। অনেকগুলো জিনিস মিলিয়ে তারপর আপনি ওভারঅল যে শোক প্রস্তাব উঠেছে সেটার একটা মোনাজাত হয়েছে। তো সেখানে আমাদের পার্টিসিপেট করা মানে আলাদা করে, আমি জানি না, এটা হয়তো আরও অন্য কেউ ভালো বলতে পারবে, যে আলাদা করে আমি তোফায়েল আহমেদের ব্যাপারে যে শোক প্রস্তাব করা হয়েছে এটাতে আমার আপত্তি আছে। এটা রেজিস্টার করার কি পদ্ধতি ছিল আমার ঠিক জানা নাই, যেহেতু ওভারঅল শোক প্রস্তাব করা হয়েছে এবং সেটার উপরে একটা আপনাকে মোনাজাত ধরতে হয়েছে। এবং এই কারণে আমি বলছি যে এটা একটা সরকারি দলের একটা চতুরতা, এবং যেহেতু তোফায়েল আহমেদের সমসাময়িক অনেক রাজনীতিবিদ এখনও আপনার এই পার্লামেন্টে আছেন, বিএনপি সরকার দলীয়, এবং তাদের এক ধরনের সম্ভবত ব্যক্তিগত সম্পর্ক ছিল তার সাথে, সে কারণে তারা এটার একটা বাধ্যবাধকতা অনুভব করেছেন কিনা যে শোক প্রস্তাবটা করা উচিত। কারণ কয়েকদিন পরে যদি আবার আমার ক্ষেত্রে তো শোক প্রস্তাব করা না করা নিয়ে তর্ক উঠতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তারা যাদের বিচারটা এখনো আনসেটেলিং, এখনো বিচার হয় নাই, এবং তার এই শোক প্রস্তাব আপনি তাহলে তার জানাজাটা পড়তে দিলেন না কেন? তার জানাজার সময় এইসব করার কি দরকার ছিল? সেখানে সেটাকে কেন্দ্র করে যে ধরনের দানা বাঁধতে চেষ্টা করেছে আওয়ামী লীগ, সেটা তো আপনি আটকেছেন। কেন আটকেছেন? যথার্থই আটকেছেন, কারণ হচ্ছে তাদের এখন কার্যক্রম নিষিদ্ধ। তো সেই কার্যক্রম নিষিদ্ধ দলের একজন নেতা, তাকে সংসদে এই সম্মান জানানোর তো কোনো প্রয়োজন ছিল না, কারণ শোক প্রস্তাব করা মানে এটা নথিবদ্ধ হয়ে গেল। আচ্ছা, কিন্তু পরেও আপনারা প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পাননি? পরবর্তীতে এখন শোক প্রস্তাব করা হয়েছে, সেটা নিয়ে পরবর্তীতে কিভাবে প্রতিবাদ করা যাবে, সেটা প্রতিবাদ যদি করার সুযোগ থাকে তাহলে প্রতিবাদ করবে, কিন্তু এই যে ওভারঅল পুরো জিনিসটাকে একটা প্যাকেজের মধ্যে ঢুকানো, এটা তো সরকারি দলের একটা চতুরতা হিসেবে আমরা দেখি। জি জি, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। একই প্রসঙ্গে আসবো, বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম এবং বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ তাহেরের জোরালো দাবিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হয়েছিল, যদিও তাদের বিচার এবং দণ্ড নিয়ে বেশ তর্ক রয়েছে। এখন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের শোক প্রস্তাবেও বিএনপি এমপিও নেতারা মোনাজাত ধরেছেন। এই অবস্থানের আসলে রাজনৈতিক ব্যাখ্যা কি? বিএনপির সমর্থকরা এটিকে কিভাবে দেখছেন? বিএনপি বাংলাদেশে লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিসিং একটা দল, তারা কোনো কিছু নিয়ে কখনোই এক্সট্রিম পজিশন নেয় না। বিএনপি ক্ষমতায় থাকতে তারা শেখ মুজিবুর রহমানকেও নাকচ করে দেওয়ার রাজনীতি করতে চায়নি। বিএনপির প্রধানমন্ত্রী এমনকি তারেক রহমান পর্যন্ত টুঙ্গিপাড়ায় তার মাজার কবর জিয়ারত করতে গেছেন। কিন্তু আওয়ামী লীগ
সেটাকে পরবর্তীতে এসে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথা বলে একদম টোটালি ডিনায়ালের দিকে যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করেছিল। তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের অনেক নেতারা তাতে সুর মিলিয়েছে। তারপরেও বিএনপি এইখানে কিছু বিষয় বিবেচনায় নেয় যে তোফায়েল আহমেদ শুধুমাত্র আওয়ামী লীগের একজন নেতা এই ফ্যাসিবাদ সময়ের এই ফ্রেমের মধ্যে তাকে হয়তো সবাই দেখে না। সেই গণঅভ্যুত্থানের নেতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার নেতা, বিভিন্ন সময় দেশের পক্ষে তার ভূমিকা তো আছে। এখন ধরেন এনসিপির বরং তোফায়েল আহমেদের প্রতি রাগ কম থাকার কথা, কারণ তোফায়েল আহমেদ এনসিপির জন্মের আগে থেকে তার মুখই বন্ধ, তার রাজনীতি তো বন্ধ, তার মুখই বন্ধ। আর তোফায়েল আহমেদ যখন বিএনপিকে নিয়ে এবং বিএনপি চেয়ারপারসনের জেল নিয়ে, অসুস্থতা নিয়ে কটাক্ষ করে নানান কথা বলতো, তখন এনসিপির অনেক নেতা ওই তোফায়েল আহমেদের অনুসারী ছিল, তার বক্তব্যের প্রতিবাদ করার দিকে যায় নাই, বরং তার দলের কর্মী ছিল। সুতরাং এনসিপির এদের প্রতি রাগ কম হওয়ার কথা, বিএনপির রাগ হওয়ার কথা বেশি। কিন্তু বিএনপি যেহেতু সামগ্রিকভাবে চিন্তা করে, একজন পার্লামেন্টারিয়ান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখা, তার খারাপ ভালো দুইটা ভূমিকাই আছে, কিন্তু একটু জেনারেসিটি দেখে ইনক্লুসিভ পলিটিক্স এবং ওই যে বললাম লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিসিং দল বিএনপি, সেই বিবেচনায় এদের সবার প্রতি রীতি অনুসারে জাতীয় সংসদে যারা সংসদ সদস্যরা মৃত্যুবরণ করেন তাদের যে শোক প্রস্তাব তোলার যে রীতি, সেটা আওয়ামী লীগ কখনো কখনো ভঙ্গ করেছে, কিন্তু বিএনপি অতীতও ভঙ্গ করেনি, সে তার ধারাবাহিকতা রক্ষা করছে। আর জামায়াত ইসলামের নেতাদের বেলায় যেটা, সেটা হলো জামায়াত ইসলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, গণহত্যার অভিযুক্ত একটি দল, এটা সবাই আমরা জানি। এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, জামুকা আইনের সময় তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করে আইন পাস হওয়া, অধ্যাদেশ হয় এবং পরে সেটা আইন পাস হওয়া। কিন্তু জামায়াত ইসলামের এই নেতাদের কেউ কেউ তারা জাতীয় সংসদে একাধিকবার ছিলেন, এই আওয়ামী লীগ বিএনপি এদের সহকর্মী ছিলেন, এর মধ্যে দুজন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। এদের বিরুদ্ধে যে বিচারটা হয়েছে, দল হিসেবে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী এবং গণহত্যায় অভিযুক্ত দল হলেও এদের যে নেতাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ওয়ান লিডার অফ বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, যে বিচারটা হয়েছে, এই বিচারটা সঠিক পদ্ধতিতে হয়নি, এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, এইটা বিএনপি চেয়ারপারসন তিনি ওই সময়ে স্টেটমেন্ট করেছেন। ফলে বিএনপি দলগতভাবে জামায়াত ইসলামকে যুদ্ধ অপরাধের পক্ষের দল, মানবতা বিরোধী ভূমিকা ৭১ বা মুক্তিযুদ্ধ বিরোধী মনে করলো, এই নেতাদের স্পেসিফিক এই অপরাধে তাদের মৃত্যুদণ্ডটা, এইটা কিন্তু বিএনপি কখনোই অ্যাক্রিডেট করে নাই যে এই বিচার ঠিক আছে। সুতরাং অ্যাপার্ট ফ্রম দিস, যে তাদের উপর ইনজাস্টিস হয়েছে কিনা সেটা দেশের মানুষ বিচার করুক, মানে বা দল আবার হিসেবে তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে মেনে নিয়েছে, কিন্তু ওই নেতাদের ওই নেতাদের যে বিষয়ে তাদের না ছিল। ভিন্ন ছিল বলেনি, আপনি আবার টুইস্ট করছেন আমার কথা। তাদের যে অপরাধে ফাঁসি দেয়া হয়েছে, এইটা যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এই বিষয়ে বিএনপিও একমত হয়নি কখনো। জামাত ইসলাম তো নাই, দেশের ব্যাপক সংখ্যক মানুষ একমত হয়নি। আমি নিজেও তাদের বিচার দাবি করি, কিন্তু যে প্রক্রিয়ায় বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিকভাবে তাদেরকে নিধন করবার জন্য একটা রাষ্ট্রীয় প্রহসনের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা মনে করি, সেই অবস্থান থেকে বিএনপির এখনও প্রধান বিরোধী দল সংসদে জামায়াত ইসলাম। সুতরাং সেই নেতারা যারা দেশের মন্ত্রী ছিলেন, স্বাধীন বাংলাদেশে আনুগত্য স্বীকার করে মন্ত্রী এমপি ছিলেন, তাদের অপরাধ প্রমাণিত হয়ে বিচার হওয়াটা যদি মেনে নিত বিএনপি, সেটা বিশ্বাস রাখতো, তাহলে হয়তো নিন্দা প্রস্তাব, এই শোক প্রস্তাব তুলতো না। কিন্তু এটা তো বিএনপি দলগতভাবে কখনো কি তাদের এই মৃত্যুদণ্ড মেনে নিয়েছে? বরং এই মৃত্যুদণ্ডের সময় বিএনপি চেয়ারপারসন তো এর বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন যে তাদের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। সুতরাং বিএনপি তো তার পজিশনে স্পষ্ট আগে থেকেই। আচ্ছা, তাহলে কি আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে যে হত্যা মামলাগুলো হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এবং বিচার এবং শাস্তি রায় হয়েছে আদালতে, তাদের কারো যদি মৃত্যু হয় তাহলে আমরা কি দেখতে যাচ্ছি? তাহলে কি তাদেরও সংসদে কোনো শোক প্রস্তাব হবে তাদের যদি মৃত্যু হয় স্বাভাবিকভাবে? এইটা যারা সংসদে যখন থাকে তাদের অবস্থানের উপর ডিপেন্ড করে। যারা কট্টরপন্থা অবলম্বন করে, জিয়াউর রহমানের ওই মাজারের এখান থেকে মাটি সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছিল, মাজারের নাম মুছে ফেলার উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছিল, কিন্তু বিএনপি ওই রকম কোনো কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার ওই উদ্যোগ কখনো নেয় না। তারা
যে বিচার ফৌজদারি অপরাধ করেছে, গণহত্যা করেছে, খুন করেছে বা যে কেউ অপরাধে অভিযুক্ত হোক, তার আদালতের বিচারে তার সাজা হয়, কিন্তু তার মৃত্যুর পরে তার অতীতের অবস্থানের জন্য তিনি এমপি ছিলেন, সেই ক্ষেত্রে যদি মনে করে যে জাতীয় সংসদের রীতি বহাল রাখবে তারা, কারণ আজকের তারা ওই রীতি ভঙ্গ করে কাউকে অপরাধী সাব্যস্ত করে শোক প্রস্তাবটা করলো না, দুদিন পর অন্য কেউ এসে তার মোটিভ মতো সে আবার আরেকজনের জন্য শোক প্রস্তাব আনবে না, তাতে করে এখানে এতদিনের যে রীতিটা যেটা চলে আসছে শোক প্রস্তাবের, সেইটা যে একটু ভিন্ন পথ ধরবে, তাতে দেশে বিভাজন বাড়বে এবং মানুষ এটা আসলে ভালোভাবে নেয় না। আপনি দেখবেন যে এই যে মানুষকে মৃত্যুর পরে তাকে হেনস্থা করা, অপদস্থ করার রীতিটা এটা আওয়ামী লীগ চালু করেছে। লাশের উপর থুতু দেওয়া, জুতা নিক্ষেপ করা, কবর দিতে না দেওয়া, কবরে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কি মানুষ ভালোভাবে আওয়ামী লীগের এটা নিয়েছে? সুতরাং মৃত মানুষ তিনি জীবিত থাকতে তার উপরে তার যেরকম শাস্তিটা হওয়া দরকার, মৃত্যুর পরে তাকে যারা অপছন্দ করে, ঘৃণা করে, সেটাও প্রকাশ হয়, সেটা সংবাদ মাধ্যম বলেন, আপনি ভার্চুয়াল মিডিয়া বলেন, সব জায়গায় প্রকাশিত হচ্ছে, তাদের আগের সমস্ত কর্মকাণ্ড বের হয়ে আসছে, সেটা একটা দিক। কিন্তু একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে তিনি ওইখানে সার্ভিস দিয়েছেন, সেই প্রতিষ্ঠান যদি একটা নির্দিষ্ট একটা ফর্মুলা, একটা নর্মস মেনে তাদের সদস্য যারা ছিল তাদের শোক প্রস্তাব জানাতে চায়, এটা একান্তই ওই জাতীয় সংসদের তাদের জেনারেসিটির বিষয়।